সুব্রতকে লুকিয়ে বিন্দার টাকা দিতে গেলে সেটা এবার দেখে ফেললো রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিন্দা তার সিমটা খুলে ফেলে অন্য একটা সিম লাগিয়ে তারপরে সুব্রতকে ফোন করে আর বলতে লাগলো, তুমি কি আজকে আমাদের বাড়ির মধ্যে এসেছিলে? সুব্রত তখন বলতে লাগলো, হ্যাঁ এসেছিলাম। বিন্দা, কি করবো, আমার হাতে তো একটা টঙ্কাও নেই। বৃন্দা তখন বলতে লাগলো, এতগুলো টাকা তোমাকে দিয়েছি, তুমি সব টাকা শেষ করে দিয়েছো? তখন বলতে লাগলো, কি করবো, সেখানে হোটেল ভাড়া করে থাকতে হয়েছে, তারপর গাড়ি ভাড়া করে আসতে হয়েছে। তখনই বৃন্দা বলতে লাগলো, শুনো তোমাকে একটা কথা বলে রাখি, কেউ কি তোমাকে চিনতে পেরেছে? তখনই সে কথা শুনে সুব্রত বলতে লাগলো, না না, কেউ চিনতে পারেনি। আমি না মুখটা ঢেকে রেখেছিলাম, গাড়ির খালাসি ভেবে আমাদেরকে ছেড়ে দিয়েছে, কেউ চিনতে পারেনি। অন্যদিকে দেখা যায় রাঙা সত্যজিৎ স্যারের সাথে দেখা করার জন্য চলে আসে রাস্তায়। আর সেখানে আসলে সত্যজিৎ স্যার তখন বলতে লাগলো, কি রাঙা, কেন জরুরি তলব করে এখানে ডেকেছো সেটা বলো তো? রাঙা তখন বলতে লাগলো, ও সত্য পুলিশ দাদা, তোকে একটা কথা বলার জন্য আমি এখানে ডেকে নিয়ে এসেছি। আচ্ছা শুন, বাবাকে যে তীরটা ছোড়া হয়েছে সেটা তো আমার তীর থেকে লাগেনি, তাহলে আমার তীর থেকে তীরটা কে চুরি করেছে? নিশ্চয়ই আমি ওই মোড়ল বাড়িতে ছিলাম, সেখান থেকে কেউ তীরটা চুরি করেছে। এইদিকে একলব্য তার ডিউটিতে যাওয়ার সময় রাস্তার মধ্যে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকলে তখন হঠাৎ করে সত্যজিৎ স্যার আর রাঙ্গাকে দেখে ফেলে আর বলতে লাগলো, রাঙ্গা তুমি এমন, তুমি কোনোদিন পাল্টাবে না। তোমার মনে আমার মনে তোমার জন্য আর কোনো জায়গা নেই। তুমি সব সময় তীর ধনুক নিয়ে ব্যস্ত থাকবে। তুমি কারো কথা শুনবে না। তুমি না বলেছিলে আমাদের পরিবারে কিছু হলে তুমি সেটা মেনে নিতে পারবে না? আর এখনো তুমি তীর ধনুক নিয়ে ব্যস্ত। তোমার জন্য আর আমার মনে কোনো জায়গা নেই। এই বলে গাড়িটা চলে আসলে সেখান থেকে একলব্য চলে যায়। অন্যদিকে দেখা যায় রাঙ্গা সত্যজিৎ বাবুকে বলতে লাগলো, তাহলে ওখানে গিয়ে খোঁজখবর করলে তো হয়, আমার তীর থেকে কে তীর ধনুকটা চুরি করেছে? তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো, হ্যাঁ জিজ্ঞাসা করলে হয়তো তোমাদের বাড়িরও কেউ চুরি করতে পারে। তখনই রাঙ্গার মনে পড়ে যায় কালকে রাত্রের ঘটনাটা। আর রাঙ্গা ভাবতে থাকে যে ময়না বলেছিল তার ভাই এসেছে। তখন সমস্ত ঘটনাটা সত্যজিৎ স্যারকে বলে আর বলতে লাগলো, তুই একবার খোঁজ নিয়ে দেখতো সুব্রতদা কোথায় আছে। এইদিকে ময়না কে ফোন করে সুব্রত, কারণ বৃন্দা শিখিয়ে দিয়েছিল ময়নাকে যেন ফোন করে বলে সুব্রত উড়িষ্যা আছে। আর ময়না ফোনটা পেয়ে কান্না করতে থাকে আর বলতে লাগলো, দাদা তুমি কোথায় আছো? তুমি কালকে রাত্রে কি আমাদের বাড়িতে এসেছিলে? সুব্রত তখন বলতে লাগলো, বোন কি বলছিস, আমি তোদের বাড়িতে কেন যাব? পুলিশ আমাকে হন্যি হয়ে খুঁজে বেড়াচ্ছে। আমি না এখন উড়িষ্যায় আছি, দিনরাত উড়িষ্যা সমুদ্রের জলে স্নান করছি আর পূর্ণ করছি। তখন ময়না বলতে লাগলো, দাদা তুমি ওই খারাপ কাজগুলি ছেড়ে দাও না দাদা, এই খারাপ কাজগুলি আর কেন করো তুমি? এইদিকে ময়না বাড়ি ফিরে রাঙা বাড়ি ফিরে আসে আর এসে যখন দরজার সামনে দিয়ে যেতে লাগলো তখন কথাগুলি শুনে দাঁড়িয়ে পড়ে। আর ময়না সমস্ত কথা দাঁড়িয়ে শুনতে থাকে। এইদিকে সুব্রত বলতে লাগলো, তুই বোন তুই কোনো চিন্তা করিস না, আমি ভালো হয়ে যাব, তোর শ্বশুরবাড়ির লোকরা আমাকে মেনে নেবে তো? ময়না তখন বলতে লাগলো, দাদা তুমি ভালো হয়ে যাও, তুমি আর এসব খারাপ কাজ করো না। এই কথা বলতে তখন সুব্রত বলতে লাগলো, ঠিক আছে বোন, এবার তাহলে রাখি। তখন ময়না বলতে লাগলো, জানো দাদা, কালকে রাত্রে লোকটাকে আমার পুরো তোমার মতো মনে হয়েছিল, আমি কত দাদা দাদা বলে ডেকেছি, কিন্তু ওই লোকটা পালিয়ে গিয়েছে। তখন এই কথা শুনে সুব্রত কান্নার অভিনয় করতে থাকে আর বলতে লাগলো, আমি আমি কেন যাবো রে বোন ওখানে? বিশ্বাস কর আমি যাইনি, তবে আমি তোকে একটা কথা দিচ্ছি, আমি না তোর সাথে দেখা করবো, তুই একদম মন খারাপ করবি না। আমি তোর সাথে গিয়ে লুকিয়ে দেখা করে আসবো। এই বলে কান্না করতে থাকে। তখন ময়নারও খুব খারাপ লাগে তার দাদার জন্য। ময়না তখন বলতে লাগলো, দাদা তাহলে আসেনি? আমার তো কিন্তু মনে হয়েছে এটা দাদাই ছিল, কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না। এদিকে সবটা শুনে রাঙা বলতে লাগলো, কি সুব্রত দা উড়িষ্যা? তাহলে গাড়িটা কলকাতা কি করে আসলো? আমি তো সেটাই বুঝতে পারছি না। এইদিকে কলব্বর বাবা বারবার করে কথা বলার চেষ্টা করতে থাকলে তখন রাঙার শাশুড়ি বলতে লাগলো, শুনো নিবারণ, তুমি এইভাবে কেন কষ্ট করছো? ডাক্তার তো বলেছে কয়েকদিন পরে তুমি রিকভারি করবে, তুমি আগের মতো কথা বলতে পারবে। এখন যদি তুমি গলার উপর এবারে প্রেশার করো তাহলে তাহলে তুমি কি তা সুস্থ হবে? তখন সেখানে অঙ্কুর চলে আসে আর এসে বলতে লাগলো, মা একটা কথা ছিল। তখনই একলব্যের মা বলতে লাগলো, কি হয়েছে? অঙ্কুর তখন বলতে লাগলো, ন্যাশনাল চ্যাম্পিয়ন জুনের জন্য রাঙাকে নাকি ওই মহিলাটা ফোন করেছিল, রাঙার মোবাইলে নাকি ব্লক করা, সেই জন্য আমাদের ল্যান্ডলাইনে ফোন করেছিল, তাই তোমাকে বলতে এসেছি। রাঙা নিশ্চয়ই ফোনটা ব্লক করে রেখেছে, সেই জন্য ফোনটা যাচ্ছে না। তখন এই কথা শুনে রাঙা শাশুড়ি বলতে লাগলো, শুধু ফোনটা ব্লক করে রেখেছে? ও তো তীর ধনুকটা ভেঙে ফেলেছে। যা শুনে একলব্যের বাবা পুরো চমকে যায় আর বলতে লাগলো, কি বলছো কি বলছো? তখন এই কথা শুনে একলব্যর মা বলতে লাগলো, হ্যাঁ রাঙা তীর ধনুকটাই ভেঙে ফেলেছে, কারণ ও ভাবছে ওর জন্য নাকি সবটা হয়েছে, তাই ও আর তীর ধনুক হাতে নেবে না। অঙ্কু তখন বলতে লাগলো, তাহলে মা ওরা তো ভেবে নিয়েছে এবার দেশের জন্য স্বর্ণ জিতে আনবে রাঙা, তাই ওরা রাঙার কাছে বারবার করে ফোন করার চেষ্টা করছে।
এইদিকে রাঙা একলব্যর ঘরে গিয়ে একলব্যের জামা কাপড়গুলি ধোয়ার জন্য নিতে থাকলে হঠাৎ করে একটা ফোন বাজতে থাকে। তখন রাঙা বলতে লাগলো, কি রে, উড়ানবাবুর ফোনটাই মনে হয় বাজছে। তখন দেখতে পায় যে উড়ানবাবুর ফোনটাই বাজছে। তারপরে একলব্য ফোনে বলতে লাগলো, কে? রাঙা তখন বলতে লাগলো, আমি রে উড়ানবাবু। তখনই একলব্য রেগে যায় আর বলতে লাগলো, তুমি আমার ঘরে কি করছো? তোমাকে তো আমার ঘরে আসতে আমি নিষেধ করেছি। তুমি কি ভেবেছো বারবার আমার কাছাকাছি আসলে আমার মনে জায়গা করতে পারবে? সেটা কোনোদিনও পারবে না। তোমাকে আমি বলে দিয়েছি তুমি আমার ঘরে আসবে না। তখন রাঙা বলতে লাগলো, আর তোর জামা কাপড়গুলি ধোয়ার জন্যই আমি এখানে নিতে এসেছি। তখন একলব্য বলতে লাগলো, শুনো, আমার মোবাইলটা ফেলে এসেছি, সেটা সুইচ অফ করে ঘরের মধ্যে রেখে দাও। তখন একলব্যর মা আর অঙ্কুর চলে আসে আর বলতে লাগলো, কার সাথে কথা বলছিস রে রাঙা? রাঙা তখন বলতে লাগলো, উড়ানবাবু নাকি ফোনটা রেখে গিয়েছে, সেটা অফ করে ঘরে রেখে দিতে বলেছি। তখনই একলব্যর মা কাছে আসে আর এসে বলতে লাগলো, রাঙা, রাঙা তোকে একটা কথা বলি, ওই মহিলা ফোন করেছে, সামনে ন্যাশনাল চ্যাম্পিয়ন জোন, ওরা চাইছে তুই খেলা কর, দেশের জন্য তুই স্বর্ণটা জিতে আন। আমি জানি তুই পারবি, কিন্তু তুই তুই তো আমার কোনো কথা শুনছিস না। রাঙা তখন বলতে লাগলো, কি করবো রে মা, বাবার এমন অবস্থা হয়েছে, আমার না একদম ভালো লাগছে না, বাবা কথা বলতে পারছে না। যতদিন পর্যন্ত বাবা কথা বলতে পারছে না ততদিন পর্যন্ত আমি না তীর-ধনুক হাতে নেব না। তখন রাঙা শাশুড়ি বারবার করে কত বোঝানোর চেষ্টা করে রাঙাকে, রাঙা শুন, তুই বুঝতে পারছিস না, কেউ না তো কেউ চাইছে যে দেশের জন্য একটা স্বর্ণের মেডেল নিয়ে আসুক, আর সেটা সেটা তুই নিয়ে আসতে পারবি একমাত্র, তুই খেল না রে রাঙা। কিন্তু রাঙা কিছুতে রাজি হয় না। তারপর রাঙার শাশুড়ি সেই তীর ধনুকটা হাতে নিয়ে অনেক কান্নাকাটি করতে থাকে রাঙার কাছে আর বলতে লাগলো, রাঙা, রাঙা, তুই আমার কথাটা একবার শোন। তখন অঙ্কুরও বলতে লাগলো, রাঙা, এইভাবে তুমি তোমার কেরিয়ারটা নষ্ট করতে পারো না, আরে একদিন না তো একদিন ধরা পড়ে যাবে কে এই কাজটা করেছে। এই বলে তীর ধনুকটা কাছে এনে রাঙাকে বারবার বলতে লাগলো। অন্যদিকে বৃন্দা দরজার সামনে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে ওরা কি কি বলছে। রাঙা তখন বলতে লাগলো, মা, আমি আমি যতক্ষণ বাবা সুস্থ হয়ে কথা না বলছে ততক্ষণ পর্যন্ত মা আমি তীর ধনুকটা হাতে নিতে পারবো না, তুই আমাকে ক্ষমা করে দে মা। আমি বাবার এই অবস্থা আর দেখতে পারছি না, কে বাবার এমন অবস্থা করছে তাকে তো আমি খুঁজে বের করব। আরে আমার উপর যদি শত্রুতা করে বা ওই কাজটা করে তাহলে আমাকেই মেরে দিত। কেন বাবার মতো একজন ভালো মানুষকে এইভাবে তীর মেরে কষ্ট দিচ্ছি? বিন্দা তখন সবটা শুনতে থাকে। রাঙা তখন বলতে লাগলো, শুন মা, তোকে আমি একটা কথা বলে দিই, যে এই গেমটা খেলেছে সে নিজেকে বড্ড চালাক ভাবছে, কিন্তু রাঙার কাছে সে কিছুই না। রাঙা ওকে ধরবেই, ওকে ধরে ওকে উপযুক্ত শাস্তি দেবে, তুই দেখিস। তখন বৃন্দা একটু ভয় পেতে থাকে। এরপরে বৃন্দা বলতে লাগলো, না, আমাকে সুব্রতকে টাকাটা দিয়ে দিতে হবে। সুব্রত যদি বাড়ির মধ্যে ঢুকে পড়ে তাহলে আরো বড় কেলেঙ্কারি হয়ে যাবে। এই এই বলে সেখান থেকে বৃন্দা চলে যায় আর টাকা নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে সেটা দেখতে থাকে রাঙা। রাঙা তখন বলতে লাগলো, বড় বৌদি কোথায় যাচ্ছে? না, ওকে আমার ফলো করতে হবে, ও কোথায় যাচ্ছে? এই বলে বড় বৌদির পিছন পিছন ফলো করতে করতে রাঙা এক পর্যায়ে গিয়ে দেখতে পায় সুব্রতকেই টাকা দিচ্ছে বৃন্দা। আর সেটা দেখে রাঙা তো রীতিমতো চমকে যায় আর বলতে লাগলো, বড় বৌদি, এই কাজটার সাথে বড় বৌদি আর সুব্রত দা জড়িত? আচ্ছা ঠিক আছে, এবার দেখো ওদের দুজনের অবস্থা আমি কি করি।